ভেতরে ঢুকে অধরা দেখলো আপনার চেয়ারে বসে আছে আর দিশা ওর সামনের টেবিলে উপরে বসে টিস্যু দিয়ে আপনানের ঠোঁট মুছে দিচ্ছে। দৃশ্যটা দেখে অধরার সারা গায়ে যেন আগুন ধরে গেল। ওইভাবে কি মুছে দিচ্ছে দিশা ম্যাডাম? টেবিলের দিকে তাকাতেই দেখে একটি প্লেটে স্যান্ডউইচ রাখা। ও, তাহলে খাবার মুছে দিচ্ছে, তাহলে ভালো। আপনার অধরাকে দেখে দিশার হাত ধরে ইশারায় ওকে নিচে নেমে দাঁড়াতে বলল। স্যার, আপনি এই ফাইলটা চাইছিলেন না? এই যে ফাইলটা আপনার হাতে দিয়ে দিশা বলল, আপনার তোমার অফিসের স্টাফগুলোর কি কোনো ডিসিপ্লিন নেই? এইভাবে নক না করেই ভিতরে ঢুকে এলো যে। নক করিনি এই কথাটা আপনাকে কে বলল? আমি 2 বার নক করেছি, তারপরে ঢুকেছে। আসলে কি বলুন তো, আপনি আপনার কাজে এতটাই ব্যস্ত ছিলেন ম্যাডাম যে আমার নক আপনি শুনতে পাননি। নাকি বলবো যে আপনি ইগনোর করেছেন, ঠিক যেমনভাবে সকলের সরিটাকে ইগনোর করেছিলেন। দিশা রেগে গিয়ে বলল, আফনান, জানো এই মেয়েটা। দিশার কথা শেষ না হতে আপনার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, রিল্যাক্স গার্লস, এখন যা হলো তা ভুলে যাও তোমরা। অধরা, আপনার সাথে ওনার পরিচয় করিয়ে দেই। এই হলো দিশা চৌধুরী। অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বিদেশ গিয়েছিলেন, কাল রাতেই ফিরেছিলেন। আমাদের অফিসের স্টাফ কন্ট্রোলার হলেন দিশা, আর দিশা এই হলো আমার প্রিয় অধরা। আপনার কথা শোনা মাত্রই দিশার চোখ দুটো ফান্তোয়ার মতো বড় বড় হয়ে গেল। আপনানের দিকে তাকিয়ে বলল, স্টাফ কন্ট্রোলার। অধরার দিকে তাকিয়ে বলল, ফিয়ে। অধরা দিশাকে জবাব দিয়ে বলল, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো ম্যাডাম। এখানে ভালো লাগার মতো কোনো বিষয়ই নেই। কথাটা বলে রাগি চোখে একবার আপনার আর একবার অধরার দিকে তাকিয়ে দিশা রুম থেকে চলে গেল। লাঞ্চ টাইম শেষ হলো। ক্যান্টিনে সবার সাথে লাঞ্চ করে অধরা সুমাইয়া উপরে চলে এলো। সুমাইয়া, ওনা আপু কোথায় আছে জানো? আর সারাদিন ওনাকে দেখিনি। ওনা আপু তো চট্টগ্রাম গিয়েছে। কেন? হঠাৎ চট্টগ্রামে কেন গেলেন আপু? ওখানকার অফিসের কাজ কেমন হচ্ছে সেটা দেখার জন্যই গিয়েছেন। ওখানকার অফিস মানে? ওখানে আবার কিসের অফিস? ও, তুমি তো নতুন এখানে, তাই তুমি জানো না। এই কোম্পানির 2টা শাখা। প্রধান শাখাটা ঢাকায়, মানে এটা, আর দ্বিতীয় শাখাটা চট্টগ্রামে। এই অফিসের সব কাজ আফনান স্যার দেখাশোনা করেন। আর চট্টগ্রামের ওই অফিসটা আপুর আন্ডারে। ওখানে তো আপুর ফ্যামিলির কেউ থাকে না, সবাই এখানেই থাকে, তাই আপু এখানেই থাকেন। তবে সপ্তাহে 1-2 দিন চট্টগ্রামে যান। ও, বুঝলাম এবার। সন্ধ্যা 6টা। অধরা আফনানের কেবিনে এলো। কিছু বলবেন অধরা? জি স্যার, কাল আপনার 2টা মিটিং আছে, একটা সকাল 10টায় আর দ্বিতীয়টা 3টায়। আপনি কি মিটিং 2টা অ্যাটেন্ড করতে পারবেন? হ্যাঁ, পারবো। আমার কাল বিশেষ কোনো কাজ নেই। ঠিক আছে স্যার, আমি তাহলে ম্যানেজার সাহেবকে মিটিং 2টার ব্যবস্থা করতে বলি। 6টা তো বাজে, বাসায় যাবেন না? জি স্যার, এখনই বেরোচ্ছিলাম। আচ্ছা, যান। অধরা চলে গেল। আফনান আবার নিজের কাজে মন দিল। হঠাৎ আপনানের মনে পড়ল দিশার কথা। সারাদিন অফিসের চাপে আমি তো দিশার কথা ভুলেই গিয়েছিলাম। সেই সকালে মেয়েটা আমার উপর রাগ করে অফিস থেকে চলে যায়। তারপর তো ওর একটা খোঁজও নেইনি। না জানি রাগের মাথায় মেয়েটা কি করে ফেলেছে। আপনার দিশাকে 4বার কল দিল, কিন্তু দিশা কোনো ফোন রিসিভ করেনি। সব শেষে আপনার দিশার বাড়ির ল্যান্ডলাইনে ফোন দিল। দিশার মা ফোন উঠালেন। হ্যালো, কে বলছেন? আফনান। ওনাকে সালাম দিল। আন্টি, আমি আফনান। হ্যাঁ বাবা, বলো। হঠাৎ ল্যান্ডলাইনে ফোন দিলে যে? আসলে আন্টি, আজ সকালে দিশা আমার উপর রাগ করে অফিস থেকে চলে যায়। আমি ওকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু রিসিভ করেনি, তাই ল্যান্ডলাইনে ফোন দিলাম। ও কি বাসায় আছে আন্টি? হ্যাঁ বাবা, ও বাসায় আছে। সে সকাল থেকে মেয়েটা রুম থেকে বের হয়নি, খাবারও খায়নি। বুঝতে পারছিলাম না কেন এমনটা করছে, এখন বুঝতে পারছি। ও, আন্টি ওকে ডেকে একটু ফোনটা দেন। আচ্ছা বাবা, দাঁড়াও দিচ্ছি। উনি চিৎকার করে বললেন, দিশা, তোর ফোন এসেছে।
আফনান ফোন দিয়েছে, আয় কথা বলে যা। কোথায় গেলি দিশা? দিশার রুমে দরজা খুলে জোরে জোরে বলল, মা বলে দাও আফনানকে ও যেন আমার সাথে আর কথা না বলে। আমি ওর সাথে আর কোনোদিন কথা বলতে চাই না, আমি ওকে ঘৃণা করি। দিশার মা আফনানকে বললেন, আফনান ও তো তোমার সাথে কথা বলতে চাচ্ছে না আন্টি, আমি সব শুনেছি। আচ্ছা আমি দেখছি কি করা যায়, রাখছি এখন। আচ্ছা বাবা। আফনান সোজা ফোনটা রেখে গাড়ি নিয়ে সোজা দিশাদের বাসায় চলে আসলো। বাসায় গিয়ে কলিং বেল বাজালেই দিশার মা দরজা খুললেন। আরে বাবা তুমি? আন্টিকে দেখে আফনানের মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। হ্যাঁ আন্টি, দিশার রাগ ভাঙাতে এলাম। কোথায় সে? ছাদে আছে। আচ্ছা আন্টি, আমি ছাদে গেলাম। আপনার ছাদে এলো আর দেখলো দিশা ছাদের এক কোনায় দিশা দাঁড়িয়ে আছে। আপনার দিশার কাছে গেল। আই এম সরি দিশা, আমি বুঝতে পারছি আমার উপর তোমার অনেক রাগ হয়েছে। আচ্ছা এই নাও, আমি 3 বার সরি বলছি। সরি সরি সরি। এবার আমার দিকে ফেরো, কথা বলো আমার সাথে। কি হলো দিশা? দিশা আপনার দিকে ফিরলো আর চোখে স্পষ্ট রাগের লাভা ফুটছে। আর আপনার সেটা বেশ ভালোই বুঝতে পারলো। সরি রিয়েলি আফনান, তোমার মনে কি হয় সরি বললে সব ঠিক হয়ে যাবে? আপনার 2 হাত ধরে এবার নরম স্বরে বলতে লাগলো, আপনার আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমি লাস্ট 7টা দিন তোমার থেকে দূরে ছিলাম, বিদেশ ছিলাম। আমি তোমার কাছ থেকে এতটা দূরে থেকে আমার কতটা কষ্ট হয়েছে তার কোনো ধারণা আছে তোমার? কাল রাতে যখন দেশে ফিরেছিলাম তখন তোমাকে সেটা জানাইনি, কারণ আমি চেয়েছিলাম সকালে অফিসে গিয়ে তোমাকে সারপ্রাইজ দিব। ভেবেছিলাম আজ সারাটা দিন তো আমরা একসাথে কাটাবো। কিন্তু আপনার দেখতে পেল দিশার চোখে পানি, কিন্তু ওর ইচ্ছা করলো না দিশার চোখের সেই পানি মুছে দিতে। তবুও মুখে একটা মৃদু হাসি নিয়ে আপনার বলল, আমি বুঝতে পারছি দিশা, আমি তোমার সব কথাই বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আজ সত্যি অফিসে অনেক কাজ ছিল। হ্যাঁ তো এতটাই কাজ ছিল তোমার যে সারাটা দিন তুমি আমায় একটা কলও করতে পারোনি। না দিশা, আমি তোমাকে একটু আগে 4বার তোমার ফোনে কল দিয়েছে, তারপর তোমার বাসার ল্যান্ডলাইনও কল দিয়েছে। আপনার আমি সেই সকালে অফিস থেকে রাগ করে বের হয়েছি আর তুমি আমার খোঁজ নেওয়ার জন্য সন্ধ্যায় ফোন দিচ্ছ। আচ্ছা কিসের এত কাজ বলো তো তোমার অফিসে? তুমি তো মালিক ওই অফিসে, তুমি কেন কাজ করবে? তুমি তো অন্যকে দিয়ে কাজ করাবে। দিশা এটা কেমন কথা? তুমি খুব ভালো করে জানো আমি আমার কাজগুলো নিজে করতেই পছন্দ করি, তাই আজও নিজের কাজগুলোই করছিলাম। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা তো বুঝলাম। তুমি আমাকে এখন আরেকটা বিষয় বোঝাও তো। কি? আমি স্টাফ কন্ট্রোলার। সত্যি? আফনান তুমি আমাকে বলেছিলে যে বিদেশ থেকে ফেরার পরে তুমি আমাকে তোমার ফিয়ে করবে। কিন্তু তুমি এটা কি করলে? দিশা আমার কথাটা একটু ঠান্ডা মাথায় বোঝো। তোমাকে তো আমি বলেছিলাম যে আমার একটা পিএ লাগবে যত তাড়াতাড়ি সম্ভব, আর তুমি যখন বিদেশ চলে গেলে তখন আমি সব কিছু একা হ্যান্ডেল করতে পারছিলাম না, তাই আমি আরেকজনকে অ্যাপয়েন্ট করেছি। তুমি ওনাকেই দেখে নাও, ও তো চট্টগ্রামের বিজনেসটা দেখাশোনা করে, ওরও একটা ফি অ্যাপয়েন্ট করতে হয়েছে সেখানে। আমি তো ঢাকার বিজনেসটা সামলাচ্ছি, তাহলে বুঝো এবার আমার একটা ফি কতটা দরকার ছিল। আর যতদূর কথা তোমাকে স্টাফ কন্ট্রোলার পোস্টটা দেওয়ার তো তার পেছনে একটা কারণ আছে। দেখো দিশা, তুমি খুব ভালোভাবে মানুষকে চালাতে পারো, তুমি সবসময় মানুষকে কর্মঠে রাখতে পারো, আর আমাদের কোম্পানি যে আজ এত সফলতা পেয়েছে তার পেছনে আমাদের স্টাফদেরই তো অবদান বেশি। তারা না থাকলে আমাদের কোম্পানিই তো থাকতো না, তারা কর্মঠ না থাকলে কোম্পানি উন্নতি হবে না। আর সেই কারণেই তোমাকে আমি স্টাফ কন্ট্রোলার বানিয়েছি। আর হ্যাঁ, সবাই কিন্তু তোমাকে অনেক ভয় পায়, আর সত্যি বলতে আমি নিজেও। মুচকি মুচকি হাসতে বলল দিশা। আবার রাগী কণ্ঠে বলল, ওকে মানলাম তোমার সব কথা। দিশার 2 মুখ টিপতে টিপতে আপনার বলল, এই তো এবার একটা ভালো মেয়ের মতো কথা বললে। নিজের মুখ থেকে আপনানের হাত সরিয়ে দিশা বলল, আচ্ছা দেশে কি তুমি আর কোনো মেয়ে পাওনি বিয়ে করার জন্য? এমন বলছো কেন? কারণ ওই মেয়েটা কি যেন নাম? অধরার কথা বলছো? হ্যাঁ অধরা। জানো মেয়েটা কত খারাপ? আজ সকালে অফিসে যাওয়ার সময়
ওর সাথে একটু ধাক্কা লাগে, তাতেই মেয়েটা আমাকে সরি বলতে বলে। ওর সাহস কি করে হয় যে ও আমাকে বলে ওকে সরি বলতে? আমি যে কে সেটা কি ও জানে না? ইডিয়েট একটা। সিল দিশা সিল। অতটা বুঝতে পারিনি তুমি কে ওই রকম করেছে। এমনিতে মেয়েটা ভালো। ওরে বাবা, তাই নাকি? পছন্দ হয়ে গেল বুঝি? এসব কি কথা? এমন কিছুই না, সি জাস্ট মাই অ্যাসিস্ট্যান্ট, ওকে? বাট তুমি ওর থেকে দূরে থাকবা। মেয়েটাকে আমার মোটেও সুবিধার মনে হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করবো। এবার হ্যাপি তো? দিশা এবার আফনানকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ আফনান, আই রিয়েলি লাভ ইউ। কিন্তু আফনান দিশাকে না পারলো জড়িয়ে ধরতে, না পারলো ভালোবাসার কথা বলতে। তাই সে দিশাকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, আজ তো আমার উপরে রাগ করে সারাদিন কিছু খাওনি, চলো একসাথে ডিনারটা করে ফেলি। চলো। আপনারা দিশা নিচে গিয়ে সবার সাথে বসে ডিনারটা সেরে ফেললো। দিশার মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে আপনার ওর বাড়ি চলে গেল। রাতের বেলা আপনার ঘুমাবে বলে ফোনটা সাইড টেবিলে রেখে দিল। এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে আপনার দেখলো অনা ফোন দিয়েছে। আপনার ফোন রিসিভ করলো। কি খবর ম্যাডাম আপনার? ওখানে গিয়ে বুঝি আমাদের ভুলে গেলেন? সারাদিন একটাও ফোন দেননি যে? একটা ঘুষি মারবো, ভুলে যাইনি তোদেরকে। কাজে ব্যস্ত ছিলাম তাই ফোন দিতে পারিনি। তা তুই কি আমাকে একটু মিস করিসনি? একবারও ফোন দিলি না কেন? সরি রে, আসলে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, না হলে তোকে আবার মিস করব না তা কি হয়? আচ্ছা বল, ওদিকে সব ঠিক আছে? হ্যাঁ, সব কিছু পারফেক্ট আছে এখানে। বাহ, ভালো। আচ্ছা শোন, আজ অফিসে কি হয়েছিল রে? শুনলাম দিশা এসেছিল অফিসে। আজ আর রদরার সাথে নাকি অনেক ঝগড়া করেছে। সত্যি নাকি? আরে না না, কোনো ঝগড়া না, ওই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল ওদের মধ্যে। এখনও সব ঠিক আছে। আমি একটু আগে দিশার বাসায় গিয়েছিলাম, ওর সাথে অনেক কথা বললাম। বেচারি অনেক কষ্ট পেয়েছে আমি আজ ওর সাথে সারাদিন কাটাতে পারলাম না বলে। অনা এবার বেশ গম্ভীর স্বরে বলল, আফনান একটা কথা মন থেকেই আমায় বলতো, তোর কি সত্যিই মনে হয় দিশা তোকে ভালোবাসে? দেখ, আমার কিন্তু এখনো মনে হয় যে দিশা তোর জন্য ভালো মেয়ে নয়। দিশা আমাকে সত্যিই ভালোবাসে কি না আমি জানি না, তবে ও যে আমার এই জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া জীবনটার একটা অংশ হতে চায়, এটাই আমার কাছে অনেক। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে রে, চল ঘুমিয়ে পড়ি। ভাই আপনার ফোন রেখে ঘুমিয়ে পড়ল। প্রায় 20 মিনিট পর আপনার হুড়মুড় করে ঘুম থেকে উঠে বসলো। সারা গা ঘেমে আছে। আবার সেটা দেখলাম আমি। উফ, কি হচ্ছে আমার সাথে? তবে কি আমি? আপনার এবার ফোনটা নিয়ে ওর উকিল মিস্টার রাজীবকে ফোন দিল। কি হয়েছে মিস্টার আরজিৎ, এত রাতে ফোন দিলেন যে? সরি মিস্টার রাজীব, এত রাতে ফোন দেওয়ার জন্য। আসলে একটা কথা জানার ছিল। সেই পেপারগুলো কি রেডি হয়ে গেছে? জি, সব রেডি হয়ে গেছে। আমি কাল সকালে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। না না, বাড়িতে পাঠাবেন না, অফিসে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। পরের দিন অদরা দিশা প্রায় একই সময়ে অফিসে পৌঁছালো, কিন্তু দিশাকে দেখে অফিসে না ঢুকে বাইরে দাঁড়িয়ে পড়ে অদরা। কারণ ও দিশার সাথে কোনো সমস্যায় জড়াতে চায় না। অফিসে সবাই যার যার কাজে ব্যস্ত। আপনার ঠিকই বলেছিল, সত্যি দিশা খুব ভালোভাবে মানুষকে চালাতে পারে। কোনো স্টাফকে 1 মিনিটের জন্য ফাঁকি দেওয়ার সুযোগ দিচ্ছে না। সবসময় কাউকে না কাউকে বকাঝকা করেই যাচ্ছে। অন্যদিকে অদরা অফিসের কাছে ঠিকঠাক মন দিতে পারছে না। অজান্তে ওর মনটা আপনাকে দিয়ে দিয়েছে, যদিও এই ব্যাপারটা কিছুই ও এখনো বুঝতে পারেনি। হঠাৎ করে অদরার ঘরে কলিং বেলের আওয়াজ। আপনার অদরাকে ডাকছে। নিজের অজান্তে অদরার ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি ফুটে উঠল। অদরা আপনার রুমের দরজায় নক করে বলল, আমায় ডাকছেন স্যার? ইয়েস, ভিতরে আসুন। অদরা ভিতরে ঢুকে আপনানের সামনে গিয়ে দাঁড়ালো।
বলুন স্যার, কেন ডেকেছেন? আপনার অদরাকে একটা ফাইল দিয়ে বললো, এই ফাইলে কিছু লিগ্যাল পেপারস আছে, এগুলো পড়ে আপনার কাছে ঠিক মনে হলে সাইন করে দেবেন। অদরা আপনার কথার কিছুই বুঝলো না। স্যার, বুঝলাম না, আমি সাইন করব, তাও আবার এই পেপারসগুলো ঠিক মনে হলে? কেন স্যার, কি লেখা আছে এখানে? অতটা আপনি যে আমাদের অফিসে কাজ করছেন তার লিগ্যাল কোনো পেপারস নেই আমার কাছে, তাই এটা আমি তৈরি করেছি। এতে এই কোম্পানির কিছু শর্ত দেওয়া আছে, আপনি সেগুলো পড়লেই বুঝতে পারবেন। তারপরে ঠিক মনে হলে সাইন করে দেবেন, আর প্লিজ একটু তাড়াতাড়ি করুন। অতটা মনে মনে ভাবলো, শর্ত? কি শর্ত আছে এর মধ্যে? ওই সেই শর্তগুলো যেগুলো স্যার আমাকে ইন্টারভিউর দিন দিয়েছিলেন। হ্যাঁ, এইগুলোই হবে, তাছাড়া আবার কি? না, পড়া লাগবে না, সাইন করে দেওয়া। ধরো পেপারসগুলো না দেখে সাইন করে দিলে। এই যে স্যার, সাইন করে দিয়েছি, নিন। থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, আজ দুপুর 2টায় যে মিটিংটা আছে সেটা ক্যান্সেল করে দিন। ওদেরকে বলবেন আমি পরে মিটিংয়ের জন্য টাইম দেব। কিন্তু কেন স্যার? আজ আমাকে তাজ হোটেলে যেতে হবে, একটা পার্টি আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। পার্টি? কিসের পার্টি স্যার? আমেরিকা থেকে কিছু ইনভেস্টর এসেছেন, তারা আমাকে এই নিয়ে প্রজেক্টটা নিয়ে ইন্টারনেট আর সেই বিষয়ে কথা বলার জন্যই আজ তাদের পার্টিটা আমাকে অ্যাটেন্ড করতে হবে। ও ঠিক আছে স্যার। বলেছিলাম, অদরা আপনি কি যেতে পারবেন আমার সাথে? অদরা আপনার প্রশ্নের কোনো জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। অদরাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আপনার বলল, সরি অদরা, আমি জানি আপনি সন্ধ্যার পরে বাইরে থাকতে পারবেন না, তাও একটা কথা বলে ফেললাম। আসলে আপনি গেলে আমার জন্য সুবিধা হতো। আচ্ছা থাক, কোনো ব্যাপার না, আপনি যান। অদরা চলে গেল। কিছুক্ষণ পর অদরা আবার আপনার কেবিলে এলো। কী হয়েছে অদরা, কোনো সমস্যা? আসলে স্যার বলেছিলাম যে আমি যাব আপনার সাথে। অদরার কথা শুনে আপনার বেশ চমকে গেল। কি, আপনি যাবেন আমার সাথে? কিন্তু বাসার লোকজন? কি? আমার বাসা থেকে কোনো সমস্যা নেই স্যার, আমি বাসায় ফোন দিয়েছিলাম, তারা যাওয়ার পারমিশন দিয়েছে। এই কথাটা শুনে আপনার অনেক খুশি হলো। গ্রেট, তাহলে চলুন যাওয়া যাক। কখন যেতে হবে স্যার? আপনি এখন বাসায় যান, ফ্রেশ হয়ে নিন, সন্ধ্যা 6টায় আমি আপনাকে পিক করে নেব। স্যার, আপনি আবার আমাকে কেন পিক নিতে আসবেন? আমি চলে যাব হোটেলে? না, আমি আপনাকে সেখান থেকে নিয়ে যাব, আর আমি আপনাকে বাসায় ছেড়ে দেবো। এখন যান। অদরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে গেল আপনার রুম থেকে। কিছুক্ষণ পর আপনার ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছে, এমন সময় ওর একটা কথা মনে হলো। কি বললাম আমি ওনাকে ওনার বাসা থেকে পিক করে নেব, কিন্তু ওনার বাসা কোথায় সেটা তো আমি জানি না। তাহলে এবার ওনার কাছে ফোন দিয়ে শুনে নিই। ফোনটা অন করার সাথে সাথে কিন্তু ফোন দেবো কীভাবে? মেয়েটার নাম্বার তো আমার কাছে নেই। এসব কি আপনার? নিজের প্রিয়ের নাম্বার তোর কাছে নেই? কেমন বস তুই? যাই হোক, এবার কি করব? এসব ভাবতে ভাবতে হঠাৎ আপনার চোখ গিয়ে পড়লো ওর কেবিনে থাকা ফাইল ডেস্কের উপরে। পেয়েছি একটা আইডিয়া। অদরার দরকারি সব পেপারসের ফটোকপি তো আমার কাছে আছে, সেই পেপারসে নিশ্চয়ই অদরার বাসার ঠিকানা থাকবে। ইয়েস, আমার একবার দেখা। আপনার অদরার ফাইল দেখে ওর বাসার ঠিকানা পেল। এদিকে অদরা রেডি হচ্ছে আপনার সাথে পার্টিতে যাবে বলে। যদিও বিজনেস পার্টি, তাও অদরার মনে কেমন যেন একটা এক্সাইটিভ ভাব কাজ করছে। আজও লাল গাউনের উপর কালো কুটি পরেছে, লাল হিজাব পরেছে। বারবার অদরা নিজেকে আয়নাতে দেখছে, কি সব যেন ভাবছে, আর নিজের অজান্তে লজ্জা পাচ্ছে। রুমের দরজায় দাঁড়িয়ে জেরিনি সব লক্ষ্য করছে। ভাববা, আজ কি হলো এমন? মেয়েটা এমনভাবে সাজছে কার জন্য? ওই কি বললি? না মানে বলছিলাম যে এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? পার্টিতে, মানে একটা বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছি। কেন? মা মনিকে তো বলেছিলাম, তোকে বলেনি? হ্যাঁ বলেছে। আচ্ছা, ভাইয়ের সাথে যাচ্ছিস? কি বললি? বলছি তোর বসের সাথে যাচ্ছিস। অতটা মাথা নিচু করে বলল, হ্যাঁ। আর ভালো কথা, তোকে একটা সুখবর জানাতে তো ভুলেই গেছিলাম। কি? আমাদের বসের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, খুব শীঘ্রই ওনার বিয়ে। জেনেভা চিল্লায় চিল্লায় বলল, কি? কার সাথে? এটা কেমন করে হলো? ওই পাগলিটা কোনো সুখবর হলো নাকি? এমন সময় বাড়ির বাইরে আফনান এসে হাজির। গাড়ির হর্ন বাজিয়ে অদরাকে ডাকলো। হর্ন শুনে অদরা জিয়াকে বলল, স্যার চলে এসেছে, পরে কথা হবে ভাই। আচ্ছা ভাই, সাবধানে যাস।
এদিকে আফরান গাড়ি থামিয়ে কিছুটা অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, এখানে কি অধরা থাকেন, নাকি আমি ভুল জায়গায় চলে এলাম। গাড়ির মধ্যে সিটে বসে একটি কাগজ দেখার পর, না ঠিকানা তো এটাই দেওয়া, কিন্তু এটা একটা অনাথ আশ্রম। তবে কি অধরা? এমন সময় অধরা এলো গাড়ির সামনে। আফরান গাড়ির সামনের সিটের লক খুলে দিল। অধরা আফরানকে সালাম দিয়ে গাড়িতে বসলো। সব ঠিক আছে? জি স্যার। তাহলে যাওয়া যাক। তাজ হোটেলের শহরের শেষ প্রান্তে গাড়ি করে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আফরান ছোটবেলা থেকে অনেক ভালো ড্রাইভ করে, কিন্তু আজও কোনোভাবে ড্রাইভিংয়ে মন দিতে পারছে না। স্যার, আপনি ঠিক আছেন? আপনার কি শরীর খারাপ লাগছে? মানে এভাবে ড্রাইভ করছেন যে? আফরান এবার গাড়ি থামিয়ে দিল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অনেকক্ষণ থেকে ভাবছিলাম আপনাকে একটা প্রশ্ন করব, যদি আপনি অনুমতি দেন তাহলে করতে পারি। জি স্যার, বলুন। প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু আপনি কি অনাথ? মানে অনাথ আশ্রমে থাকেন তো, তাই বলছিলাম আর কি। জি, আমি অনাথ। ছোটবেলায় আমার আব্বু আম্মু একটা কার অ্যাক্সিডেন্ট মারা যান। তা আপনি কোনো রিলেটিভের কাছে না থেকে এখানে থাকেন কেন? আব্বু আম্মুর মৃত্যুর পর 1 মাস মামাদের বাসায় ছিলাম, তারপরে 2 মাস আমার চাচাদের বাসায় কাটিয়েছিলাম। কিন্তু তারা সবাই আমাকে তাদের পরিবারের বোঝা ভাবতে থাকেন, তাই আমাকে এই অনাথ আশ্রমে দিয়ে যান। আসলে কি বলুন তো, এই পৃথিবীতে বাবা মার মৃত্যুর পর বাকি সবাই পর হয়ে যায়। আপনার কোনো ভাই বোন নাই? না স্যার। আপনার সাথে কথা বলতে বলতে অধরার চোখে পানি চলে আসে, যা আপনার চোখ এড়ায় না। আপনার অধরার দিকে নিজের রুমালটা এগিয়ে দিয়ে বলল, আমি দুঃখিত, আমি এসব জানতাম না, তাই জিজ্ঞেস করলাম। জানি আপনার খারাপ লাগছে। রুমালটা আরেকটু এগিয়ে দিয়ে রুমালটা দিয়ে নেয়। সরি। না না স্যার, ঠিক আছে। এসব প্রশ্ন আমার কাছে এখন অভ্যাস হয়ে গেছে। চলুন যাওয়া যাক এবার। এরপর সারা রাস্তায় অধরা আর আফনানের কোনো কথা হয়নি। 2 ঘন্টা পর ওরা হোটেলে গিয়ে পৌঁছলো। আপনি নামুন, আমি গাড়ি পার্ক করে আসছি। অধরা গাড়ি থেকে নেমে গেল। কিছুক্ষণ পর আফনান এলেই ওরা দুজনে একসাথে হোটেলে ঢোকে। আফনান সবার সাথে অধরাকে পরিচয় করিয়ে দেয়। নতুন প্রজেক্টটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এ সময় অধরার পুরো খেয়াল শুধু আফনানের দিকে। ওর অবস্থা কিছুটা এরকম, বিজনেস যাক বেচতে, আমি তো শুধু আফনানকে দেখতে চাই। হঠাৎ করে আফনানের মনে হলো কেউ যেন ওদিকে তাকিয়েই আছে। পাশ ফিরেই দেখে অধরা ওদিকে তাকিয়ে রয়েছে। কিছু বলবেন? আপনার ডাকে হুঁশ ফেরে অধরার। কিছুটা ভেবেছে খেয়ে বলল, না তো স্যার। পার্টি থেকে ডিনার করে 9:30টার দিকে রওনা দেয় আফনান আর অধরা। রাস্তার মধ্যে অধরা বলল, স্যার, আমার ব্যাপারে তো জানলেন, এবার আপনার সম্পর্কে কিছু বলেন। মানে আমি তো সেভাবে কিছু না আপনার ব্যাপারে। সেভাবে বলার মতো কিছুই নেই। বাসায় আমি আছি, চাচি আছে, মা আছে আর ওনা আছে। তবে আর কিছুদিন পরে দিশা আসবে। দিশার নামটা শুনে অধরার কেমন যেন হতে লাগলো। আরও কথা বলতে ইচ্ছে করছিল আপনানের সাথে, কিন্তু দিশার নাম শোনার পর থেকে আর ইচ্ছে কিছু বলল না। অনাথ আশ্রম রোডে এসে আপনান বলল, আজ তো বেশ দেরি হয়ে গেল আপনার বাসায় ফিরতে, সমস্যা হবে কি? অধরা আপনার দিকে না তাকিয়ে এক মনে বলল, কি সমস্যা হবে, আপনার সাথেই তো ছিলাম। আপনার অধরার কথাটা বুঝতে পারল না। কিছু বললেন? কই না তো স্যার, বলেছিলাম যে সমস্যা হবে না, বলে এসেছিলাম তো। ওকে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আপনার অধরাকে ওর বাসায়, যেহেতু অধরা ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে, তাই বলতে গেলে সেটাই ওর বাসা, নামিয়ে দিয়ে নিজের বাসায় এলো। বাসায় এসে মায়ের সাথে ফ্রেশ হয়ে নিজের ল্যাপটপটা নিয়ে বসলো। এমন সময় দিশার ফোন দিল। ফোন রিসিভ করলো আপনার। হাই জান, কি খবর তোমার? ভালো দিশা, তোমার কি অবস্থা? ভালো। ফ্রি আছো জান? একটা গুড নিউজ আছে। কি? আমরা আমাদের নিউ প্রজেক্টের জন্য আজ কালের মধ্যে ইনভেস্টর পেয়ে যাব। মানে আজকের পার্টিটা। আপনার কথা শেষ করতে না দিয়ে দিশা বলল, বাবু প্লিজ, কাজের কথা অফিসে হবে, এখন আমরা আমাদের কথা বলবো। আমাদের কথা মানে? আন্টি ফোন দিয়েছিল আজ আর বলল 1 মাস পরেই আমাদের বিয়ে। দিশার কথা শুনে আপনার অবাক হওয়ার আর কোনো সীমা থাকলো না। কি 1 মাস পরে বিয়ে মানে? কই, আমাকে তো মা কিছু বলেনি এ ব্যাপারে। এরকম রিয়েক্ট দিচ্ছ কেন জান? তুমি খুশি হওনি এটা জেনে যে আর 1 মাস পর আমাদের বিয়ে?
আপনার আবার নিজেকে একটু শান্ত করে বলল, অবশ্যই খুশি হয়েছে, কিন্তু আমি বলছিলাম যে আম্মু তো আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি, হয়তো বা সময় পাইনি তাই বলতে পারিনি। আচ্ছা তুমিই বলো জান, 1 মাস অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে না? মানে এতদিন তোমার কাছ থেকে দূরে কিভাবে থাকবো বলো? উফ, আমি তো সেটা ভাবতেও পারছি না। মাত্র তো 1 মাস দিশা, 30টা দিন দেখতে দেখতে পার হয়ে যাবে, এত ভেবো না। আচ্ছা চলো একটু প্রেম করি। আপনার হঠাৎ শেষি বলল, কি কি মানে? প্রেম করতে বলেছি আপনার, খুন করতে বলিনি যে এভাবে চেঁচাচ্ছ। সরি মানে না দিশা, আজ থাক, অন্যদিন করব। আপনার তুমি এখন অনেক বোরিং হয়ে গেছো। তোমায় এখন দেখলে কেউ বলবে না যে কলেজ আর ভার্সিটিতে তুমি সব মেয়ের ক্রাশ ছিলে। আগে কত রোমান্টিক ছিলা তুমি, এখন পুরোই ফালতু হয়ে গেছো। সত্যি বলেছো দিশা, কলেজ আর ভার্সিটিতে সব মেয়ের ক্রাশ ছিলাম আপনার। দুধের মতো সাদা ওর গায়ের রং, মাথায় সিল্কি সিল্কি চুল, সব ধরনের লুকে আপনার গাড়ি চালিয়ে যখন মেয়েদের সামনে দিয়ে যেত তখন মেয়েদের হার্ট পাম্প করা বন্ধ হয়ে যেত। ভার্সিটির অনেক ম্যাডামরাও আপনাকে দেখে ক্রাশ খেয়েছে। শুধু যে দেখতেই ভালো ছিল তা নয়, আপনার সব রোমান্সের কিং বলতো, কারণ আপনার ব্যাপক রোমান্টিক ছিল। এখন কিছুই না দিশা, অনেক জার্নি করেছি তো আজ, তাই একটু টায়ার্ড লাগছে। ওকে ওকে আচ্ছা শোনো, তুমি মেয়েটার সাথে বেশি কথা বলোনি তো? আজ দূরে দূরে ছিল তো? আচ্ছা কাল কথা হবে, বাই। ওকে যান, বাই, গুড নাইট, লাভ ইউ। আপনার ফোনটা বন্ধ রেখে ল্যাপটপটা বন্ধ করতে ঘুমাতে গেল, কিন্তু যখনই চোখ বুঝলো তখনই কিছু একটা দেখতে পেল। তাড়াতাড়ি করে উঠে গিয়ে বললো, এসব কি হচ্ছে আমার সাথে? আমি আবার, না না, এসব যা হচ্ছে ঠিক হচ্ছে না। দিন দিন ব্যাপারটা কেমন যেন সিরিয়াস হয়ে যাচ্ছে না, আমাকে এবার কিছু একটা করতে হবে। পরের দিন অফিসে দিশা ফোন টিপতে টিপতে আপনার রুমের দিকে যাচ্ছে। এমন সময় দেখলো অদরা আপনার রুম থেকে বের হচ্ছে। অদরাকে দেখে দিশা একটু বেশি মিষ্টি গলায় বলল, হাই অদরা। হ্যালো ম্যাডাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমি তো সবসময় ভালোই থাকি। ম্যাডাম আপনার সাথে একটু পরে কথা বলছি, আসলে আমার এখন একটু কাজ আছে। কথাটি বলেই অদরা চলে যেতে লাগলো, কিন্তু দিশা আবার বলল, দাঁড়াও অদরা। অদরা দাঁড়িয়ে গেল। দিশা আবার সামনে এসে বলল, কাম অন অদরা, সারাদিনই তো কাজ করো, চলো এখন আমরা একসাথে বসে 1 কাপ কফি খাবে, চলো। না না ম্যাডাম, না। দিশার সাথে কফি খাওয়ার প্রস্তাবটা অদরার মোটেও ভালো লাগেনি, তাই এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য অদরা বলল, আসলে ম্যাডাম আমি কফি খাই না। ও তাহলে চলো 1 কাপ চা খাবো। না ম্যাডাম, আমি চাও খাই না। ওকে ফাইন, তুমি যখন চা কফি খাও না তাহলে আমার সাথে বসে 1 গ্লাস দুধ খাবে, চলো। দুধ খেতে তো কোনো প্রবলেম নেই তোমার, কি তাই তো? হদরা এবার মনে মনে ভাবলো, বুঝলাম না, এতবার না বললাম তাও কেন দিশা ম্যাডাম আমাকে ওনার সাথে নিয়ে যেতে চায়। কি হলো হদরা, কোথায় হারিয়ে গেলে? বলছি যাবে তো? আচ্ছা ম্যাডাম চলুন। দিশা আর অদরা ক্যান্টিনে এসে কফি আর দুধ খেতে খেতে কথা বলতে লাগলো। আচ্ছা অদরা, তোমার পুরো নাম কি? অদরা আফরোজ। নাইস নেম। তারপর বলো, তোমার আব্বু কি করে? আসলে ম্যাডাম উনি এখন আর বেঁচে নেই। ও শুনে খুব খারাপ লাগলো অদরা, সরি। ওকে, না না ঠিক আছে। তাহলে তোমার মাই তোমাকে বড় করেছে তাই তো? না ম্যাডাম, আমার মা বাবা দুজনে একসাথে মারা গেছে, আমি একটা অনাথ আশ্রমেই বড় হয়েছি। ওহ, তা কোনো সম্পত্তি আছে তোমার নামে? না ম্যাডাম।
এটা কি ফার্স্ট জব নাকি এর আগেও অন্য কোথাও জব করেছ? এটাই আমার প্রথম চাকরি। ও, আই সি। আচ্ছা অধরা, তুমি তো সে সময় বলেছিলে তোমার কি সব কাজ আছে। হ্যাঁ ম্যাডাম, আছে তো। তা যাও, গিয়ে করো। জি ম্যাডাম। অধরা চলে যাওয়ার সাথে সাথে রাইসা সেখানে এলো। দিশাকে দেখে বলল, হাই ম্যাডাম, আপনাকে কতদিন পর দেখছি। ও হ্যালো রাইসা, তোমাকেও অনেকদিন পর দেখছি গো। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। রাইসা দিশার সামনের চেয়ারে বসে বলল, সরি ম্যাডাম, আমি এই 2 দিন অফিসে আসতে পারিনি, তাই আপনার সাথে দেখাও করতে পারিনি। হ্যাঁ, কেন আসুনি বলো তো তুমি? আমি অনেক মিস করেছি তোমায়। আমার কি সৌভাগ্য ম্যাডাম যে আপনি আমায় মিস করেছেন। আসলে ম্যাডাম আমার একটু জ্বর হয়েছিল, তাই আসতে পারিনি। হোয়াট? কি বললে? জ্বর হয়েছিল? করোনা হয়নি তো? না না ম্যাডাম, অল্প জ্বর ছিল, ওসব করোনা টরোনা কিছু হয়নি। দাঁড়াও, আগে বলো মেডিকেল টেস্ট করিয়েছো? জি ম্যাডাম, করিয়েছি, রেজাল্ট নেগেটিভ হয়েছে। ও তাহলে ভালো। বাই দ্য ওয়ে, আমি তোমার জন্য লন্ডন থেকে একটা মেকআপ কিট এনেছি, আর সাথে করে আনিনি, কাল নিয়ে আসবো। রিয়েলি ম্যাডাম? সত্যি আপনি অনেক ভালো ম্যাডাম, সেজন্যই তো আমি সবসময় আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি। আমি সবসময় আল্লাহকে বলি যেন আপনার সাথে কখনো খারাপ কিছু না হয়, কিন্তু আমার দোয়াটা মনে হয় আল্লাহ শোনেননি। কেন এভাবে বলছো কেন? ম্যাডাম আমি চেয়েছিলাম আপনার স্যার আর আপনি সারা জীবনের জন্য এক হয়ে যান, কিন্তু এই কাজের মধ্যে একজন বাধা হয়ে দাঁড়িয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। কে সে? কার কথা বলছো তুমি? কার আবার ম্যাডাম? ওই অধরার কথা বলছি। জানেন ম্যাডাম, এই অধরা সারাদিন স্যারের সাথে ছিপকে থাকে। দেখে মনে হয় যেন স্যার হলো মধু আর ওই মেয়েটা হলো মৌমাছি। আরও জানেন ম্যাডাম, স্যারকে দেখে মনে হয় তিনিও অধরার প্রতি একটু উইক হয়ে গেছেন। স্যার অধরার জন্য অফিসের একটা গাড়ি ঠিক করেছেন, যেটা অধরাকে সকালে আনতে যায় আর সন্ধ্যায় আবার বাসায় দিয়ে আসে, তাই নাকি? জি ম্যাডাম, বলতেই হয় ওই মিডল ক্লাস মেয়েটার ভাগ্যটা কিন্তু সত্যিই অনেক ভালো। মিডল ক্লাস না না রাইসা, মিডল ক্লাস বলে মেয়েটাকে অনেক বেশি সম্মান দেওয়া হয়ে যায়। আসলে আমাদের সমাজে অধরার মতো মেয়েদের ক্লাস হলো লো। আর তুমি চিন্তা করো না রাইসা, অধরা কোনোদিনও আমার আর আপনার মধ্যে আসতে পারবে না। আর ওর কাছে কি দিয়ে আমার কাছ থেকে আপনাকে কাড়বে? কিছুই নেই। না ম্যাডাম, একটা জিনিস ওর কাছে আছে। কি? ওর রূপ। একটা কথা কিন্তু আপনাকেও মানতে হবে ম্যাডাম, অধরা আমার, আপনার, এমনকি অফিসের প্রত্যেকটা মেয়ের থেকে অনেক বেশি সুন্দর। ওর চোখ দুটো দেখেছেন ম্যাডাম? খুব সুন্দর, কিন্তু একদম টানা টানা। ওকে দেখেই মনে হয় ও কোনো মেকআপ করে আসে না। একবার ভাবুন তো ম্যাডাম, মেকআপ ছাড়াই যে মেয়েটাকে এত সুন্দর লাগে, মেকআপ করলে তাকে আরও কত সুন্দর লাগবে। আর জানেন তো ম্যাডাম, ছেলেরা সৌন্দর্যের পিপাসু হয়। সে যত ভালোই ছেলে হোক না কেন, মেয়েদের রূপের কাছে সব ঠিক ধরা খায়। আপনার ছাড়াও কিন্তু ধরা খেতে পারেন ম্যাডাম। তার আগে আপনাকে আমি নিজের করে নেব, আর মাত্র 30টা দিন, তারপর সে আমার আর আমি তার হয়ে যাব। আচ্ছা, অনেক তো কথা বললাম, এখন উঠি। বাই বাই ম্যাডাম। দিশা চলে গেল। রাইসা এবার মনে মনে ভাবলো, খেলাটা আমি শুরু করে দিলাম, এবার বসে বসে খেলাটা এনজয় করব। সকাল 7:40 বাজে। এমন সময় ঘুম ভাঙল অধরার। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে 7:40 বাজে। হুট করে খাট থেকে উঠে জোরে জোরে চিল্লায় বলতে লাগলো, হায় আমার খোদা, আমি কি করে ফেললাম? এত দেরি করে কিভাবে ঘুম থেকে উঠলাম? আর 20 মিনিট আছে অফিসে যাওয়ার জন্য। ও তাড়াতাড়ি গোছাতে হবে। অধরা গোছাতে গোছাতে অফিসের গাড়ি চলে এলো। সকালের নাস্তা না করেই বেরিয়ে গেল বাড়ি থেকে। কিন্তু সমস্যা বাঁধলো এক জায়গায়। আজ কিছুতেই তার হেজাব বাঁধাটা ঠিক হচ্ছে না, বারবার খুলে খুলে যাচ্ছে। তাও নিজেকে কোনোভাবে গুছিয়ে নিয়ে
হাজির হলো অফিসে ঢুকেই তার দেখা হলো রহিম চাচার সাথে। চাচা, স্যার এখনো আসেননি? না মা, এখনো আসেনি। অন্তরা যেন এবার হাঁপ ছেড়ে বাঁচল। নিজের কেবিনে যে হেজাব পুরোটা খুলে আবার বাঁধা শুরু করলো, কিন্তু বাঁধতে বাঁধতে হঠাৎ তার রুমে শোনা গেল কলিং বেলের আওয়াজ। এই রে, স্যার কি তবে চলে এসেছেন আর আমায় ডাকছেন? কিন্তু আমি এই অবস্থায় যাবো কি করে? কথাগুলো এক মনে ভুলে অদরা আবার হেজাব বাঁধতে লাগলো, কিন্তু না, আজ কোনোভাবেই সে হেজাবটা বাঁধতে পারছে না। এরই মধ্যে আবার ওর রুমে কলিং বেলের আওয়াজ শোনা গেল। স্যার আবার ডাকলেন। এবার যদি না যায় তাহলে নির্ঘাত চাকরিটা চলে যাবে। অদরা হেজাবটা কোনো রকমে পেঁচিয়ে নিয়ে আপনানের রুমে গেল। রুমের দরজায় লক করে বলল, আসবো স্যার? আসুন। অদরা ভিতরে এলো। আপনান আবার বলতে লাগলো, শুনুন, সব সময় এভাবে নক করে আসবেন। আমি যখন আপনাকে ডাকবো তখন ডাইরেক্ট রুমে চলে আসবেন, কেমন? অদরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আচ্ছা শুনুন, ওই দিরশাল কোম্পানির সাথে 1 মাস আগে আমাদের একটা মিটিং হয়েছিল। ওই মিটিংয়ের কাগজপত্রগুলো কোন ফাইলে রাখা আছে দেখেন তো, এই সেলফের মধ্যে খুঁজুন। অদরা মাথা নেড়ে সেলফের কাছে গিয়ে ফাইলটা খুঁজতে লাগলো। আপনার মনে মনে ভাবলো, আজ ওনাকে এমন দেখাচ্ছে কেন? মনে হয় হেজাবটা আজ অন্যভাবে ভেদে এসেছে তাই। কিছুক্ষণ পর অদরা আফনানের সামনে গিয়ে বলল, স্যার একটা কথা বলবো? বলুন। স্যার, বলছিলাম যে একটা স্টার মুইবা সিঁড়ি ম্যানেজ করে দিতে পারবেন? সেলফের ওপর একটু চেক করতাম, মানে নিচের দিকে তো পেলাম না সেই ফাইলটা। আচ্ছা দাঁড়ান, আপনার রহিম চাচাকে ফোন দিয়ে একটা স্টার আনতে বলল। কিছুক্ষণ পর রহিম চাচা স্টারটা নিয়ে এলে অদরা চাচার কাছে গিয়ে বলল, দেন চাচা, আমাকে দেন, আমি নিয়ে যাচ্ছি। রহিম চাচা অদরাকে বাধা দিয়ে বললেন, না মা, তুমি পারবে না, অনেক ভারী এটা। কথাটি বলে রহিম চাচা স্টারটা শিল্পের সাথে লাগিয়ে দিল। ঠিক আছে চাচা, এবার আপনি যান, বাকি কাজ আমি নিজেই করতে পারবো। তুমি উঠতে পারবে এটাতে? হ্যাঁ চাচা, খুব পারবো, আপনি যান। রহিম চাচা চলে গেলেন। আপনার অদরার দিকে তাকিয়ে ভাবছে, উনি কি পারবেন এটা করতে? আবার পড়ে যাবেন না তো? হঠাৎ অদরা দেখে আপনানের দিকে তাকিয়ে আছে। কিছু বলবেন স্যার? না না, কিছু না, একটু সাবধানে উঠেন। অদরা সেলফের উপরের তাকগুলোতে ফাইলটা খুঁজছে আর আপনার দিকে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ আপনার খেয়াল করলো অদরা যে স্টারের উপরে উঠেছে সেটা একটু একটু কাঁপছে। নিচের দিকে তাকিয়ে দেখে স্টার সরে সরে যাচ্ছে। এমন সময় একটা অবস্থা যেন আরেকটু পরেই অদরা স্টারটা থেকে পড়ে যাবে। আর সত্যিই তাই হলো। হঠাৎ অদরা স্টারটা থেকে পড়ে যেতে লাগলো, কিন্তু আমাদের নায়ক মানে আপনান গিয়ে তাকে বাঁচালো। অদরা মাটিতে পড়ার আগেই আপনান ওকে ধরে মেঝেতে পড়ে যায়, কিন্তু আপনান দেখে স্টার তাদের উপরেই পড়বে, তাই সে অদরাকে জড়িয়ে ধরে একটা টান দিল। এতে করে অদরা আপনানের নিচে চলে এলো আর আপনান অদরার উপরে। এবার স্টারটি সোজা গিয়ে পড়লো আপনানের উপরে। স্টারটা যেহেতু অনেক ভারী ছিল তাই আপনার অনেক ব্যথা পাওয়ার কথা, আর সে পেয়েছেও, কিন্তু সে ব্যথা প্রকাশ করতে আর মনে নেই, কারণ সে এখন অদরাকে দেখতে ব্যস্ত। যখন অদরা নিচে পড়তে যাচ্ছিল তখন অদরার মাথার হিজাবটা পুরোপুরি খুলে যায়। রূপবতী আর কেশবতী অদরাকে আজ একদম কাছ থেকে দেখছে আপনার। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যাওয়া অদরা অনেক ভয় পেয়ে গেল, তাই ওর চোখ খুলছে না, ওর সারা শরীর কাঁপছে। আর আপনার পিঠের উপরে স্টারটা নিয়ে একটা বিকাল মার্কা হাসি দিয়ে চোখ দিয়ে অদরাকে দেখছে। আপনানের রুমে আওয়াজ শুনে অফিসের সব স্টাফরা সেই রুমে আসে, সাথে রহিম চাচা। সে তাড়াতাড়ি আপনানের উপর থেকে স্টারটা সরাতে লাগলো আর বলল, আপনান বাবা, তুমি ঠিক আছো? তোমরা পড়লে কি করে? রহিম স্যার কোথায়? আপনানের হুঁশ ফেরে। সে আশেপাশে তাকিয়ে দেখে অফিসের প্রায় সব স্টাফ তার রুমে চলে এসেছে। সে তাড়াতাড়ি করে অদরার উপর থেকে উঠতে চাইলে, কিন্তু উঠার সময় লক্ষ্য করলো কি একটা যেন
তাকে বাধা দিচ্ছে। নিচে দিয়ে তাকিয়ে দেখে অদরা গলার লকেট তার। সে একবার অদরার দিকে তাকালো, দেখলো অদরা এখনো চোখ বন্ধ করে রয়েছে। তারপর ব্লেজারের বোতাম থেকে লকেটটা খুলতে লাগলো। এমন সময় দিশা এলো রুমে। আপনার আর অদরাকে এমন অবস্থা দেখে ওর রাগ সপ্তম আকাশে পৌঁছে যায়। দিশা জোরে চিৎকার দিয়ে বলে, এখানে হচ্ছেটা কি? দিশার চিৎকার শুনে অদরা চোখ খুলে দেখে আপনান তার উপরে। এই প্রথম সে আপনানকে এতটা কাছ থেকে দেখছে, কিন্তু এই সময়টা সে উপভোগ করতে পারছে না, কারণ দিশা পাশেই দাঁড়িয়ে আছে। দিশার কথা শুনে আপনান অদরার উপর থেকে উঠে দাঁড়ালো। দিশা আপনানের কাছে এসে ওর মুখে হাত বোলাতে বোলাতে বলল, জান কি হয়েছিল? তুমি এভাবে পড়ে গেলে কি করে? ঠিক আছে তো তুমি? কোথাও লাগেনি তো তোমার? কি হয়েছিল এখানে বলো আমায়। আপনার ওর মুখ থেকে দিশার হাত সরাতে সরাতে বলল, রিল্যাক্স দিশা, আমি ঠিক আছি, কিছু হয়নি। আর আপনার কথা শেষ হতে না হতে দিয়ে দিশা তাড়াতাড়ি গেল অদরার কাছে। ওকে জোর করে দাঁড় করিয়ে কষে একটা থাপ্পড় মারল মুখে। সব এই মেয়েটার জন্য হয়েছে, নিশ্চয়ই এই মেয়েটাই কিছু করেছে। আপনার কাছে এসে বলেছিলাম না তোমায় এই মেয়েটা ভালো না? দেখলে তো মিলে গেলে আমার কথাটা। এর মতো মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। এরা বড়লোকের ছেলেদের নিজের প্রেমের জালে পাশায়, তারপর তাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। এর মতো মেয়েরা টাকার জন্য সব করতে পারে। সব অদরার কাছে এসে কি ভেবেছিলি তুই? আমি বুঝবো না তোর এসব প্ল্যান? নিজের এই মুখটা দিয়ে তুই আপনাকে তোর প্রেমের জালে পাশাতে চেয়েছিলি, তারপর ওর কাছ থেকে ভালো টাকা পেতে চেয়েছিলে কি, তাই তো? শোন, একটা কথা খুব ভালো করে বুঝে নে, আপনার আমার হবু বর। খুব শীঘ্রই আমাদের বিয়ে। আমি আমার আপনাকে কাউকে নিয়ে যেতে দেব না, কাউকে না। যে আমাদের মধ্যে আসার চেষ্টা করবে তাকে ডাইরেক্ট মরতে হবে, বুঝলি তুই? যদি চাস যে আমি তোকে পুলিশের হাতে না দিই, তাহলে এখনই অফিস থেকে বেরিয়ে যা। আর কোনোদিনও যেন তোকে অফিসের ধারে কাছেও না দেখি, আর আপনার থেকেও দূরে থাকবি। বেরিয়ে যা, যা। অদরা একবার আপনার দিকে তাকালো, তাকিয়ে দেখে আপনার চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অদরা আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে অফিস থেকে চলে গেল। আপনার সহ বাকি সবাই সেটা শুধু দেখলো। আপনার ইচ্ছা করছিল অনেক কিছু বলতে, কিন্তু কেন জানি সে কিছুই বলতে পারলো না। তার সব কথা মনে চাপা রয়ে গেল। দিশা বলল, জান তুমি সত্যি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো? আপনার দিশার কথার কোনো উত্তর দিল না, শুধু ওর দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আপনার অফিসে লিফটের সামনে এসে দাঁড়ালো, কিন্তু যখনই সে লিফটের বোতাম চাপতে যাবে তখনই খেয়াল করে ওর পিঠে অনেক ব্যথা হয়েছে। উফ, আমার পিঠে এত ব্যথা হলো কি করে? তারপর মনে পড়লো যে তার উপর পড়েছিল। তার মনে পড়লো এবার প্রচণ্ড ব্যথা হয়েছে, দেখছি হাড় ভেঙে গেল কি না কে জানে। না, আগে ডাক্তারের কাছে যেতে হবে। আপনার অফিস থেকে গাড়ি বের করে যেতে লাগলো। অফিস থেকে কিছু দূরে একটা পার্ক আছে। সেই পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার দেখলো অদরা পার্কের একটা বেঞ্চে বসে আছে। অদরাকে দেখে গাড়ি থামালো আপনার। অদরা এটা অদরা না? হাত তো, তাহলে উনি এখানে এসে বসেছেন। অদরাকে একটা ভেবে আর গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণ পরে সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার আপনাকে ভালো করে চেক করলো, তারপর বললো, আর একটুর জন্য বেঁচে গেছেন আপনি। স্টেয়ারটা আপনার পিঠের এক পাশে লেগেছে, আর একটু এদিক সেদিক হলেই আপনার মাজার হাড়টা ভেঙে যেত। আচ্ছা কি করেন বলেন তো? একটু ভালো করে দেখতে পারেন না? আপনার এক মনে হলো, তাই তো করছিলাম ডাক্তার, দেখছিলাম তো, খুব সুন্দর লাগছিল। কিন্তু মিস্টার আরজিৎ, কি বলছেন আপনি? কি দেখছিলেন? কি সুন্দর লাগছিল? ডাক্তারের কথায় হুঁশ করে আপনার তাই একটু ভেবে থেকে খেয়ে বলল, না কিছু না, সরি। আচ্ছা এই নিন প্রেসক্রিপশন, কিছু ওষুধ লিখে দিয়েছি, খেয়ে নেবেন। আর একটা মলমও দিয়েছি, ঘুমানোর সময় লাগিয়ে নেবেন। আশা করি আপনি এতেই সুস্থ হয়ে যাবেন। আপনার ডাক্তারের কাছ থেকে বের হয়ে গাড়ি নিয়ে আবার অফিসের দিকে রওনা দিল। অফিসে যাওয়ার সময় যখন সেই পার্কটা এলো, তখন আপনার পার্কের সামনে গাড়িটা থামালো। গাড়ির ভিতরে বসে থেকেই খুঁজতে লাগলো অদরাকে। দেখতে পেল আগে যেখানে বসেছিল এখনও সেই জায়গায় বসে আছে অদরা। আপনার গাড়ি থেকে বের হয়ে অদরার কাছে গেল। গিয়ে দেখলো অদরা একটি গাছের দিকে
এক নজরে তাকিয়ে আছে আর কাঁদছে। আপনার অদরার আরও কাছে গেল, ওর ডান হাতটা অদরার মুখে নিচে রাখলো, যাতে করে অদরার চোখের পানি আপনার হাতে এসে পড়লো। বিধি, তুমি কোন কলমে লিখেছ আমার ভাগ্য? আমি কি নয় সুখের যোগ্য? কেন হয়ে গেলাম আমি সবার চোখের বালি? কপালে সুখ লিখিতে কি কলমে ছিল না কালি? আপনার কথায় অদরার ঘোর কাটলো। পাশে আফনানকে দেখে চমকে উঠল অদরা। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখানে কেন কেন এসেছেন? কি চান? আপনার মুখে একটি মিষ্টি হাসি দিয়ে অদরার পাশে বসে পড়ল আর অদরাকে ইশারা করে বসতে বলল। অদরা বসল। আপনি এখানে কি করছেন? আপনার প্রশ্ন অদরা একটু রেগে গেল। সেই কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। এরপর বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কোনো কথা হলো না। হঠাৎ অদরা বলল, বিশ্বাস করুন স্যার, আমি কোনো কিছু ইচ্ছা করে করিনি। বলছে আর কাঁদছে। আমি জানি না কিভাবে পড়ে গেলাম, তবে আমার আপনাকে পাশানোর কোনো উদ্দেশ্য ছিল না। আমি কোনোদিনও টাকার পেছনে ছুটিনি, আর কোনোদিনও ছুটব না। আমার এমন দিন আসেনি যে বড়লোকদের পাশে তাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাব। অনাথ হতে পারি, টাকার অভাব থাকতেই পারে, কিন্তু আমি চরিত্রহীন নই। আপনার বেশ শান্তভাবে বলল, সব বুঝলাম। নিন, চলুন এবার। কোথায় যাব? কোথায় আবার? অফিসে? অনেক কাজ পড়ে আছে, চলুন। অদরা আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, না স্যার, আমি যাব না। কেন যাব আমি? যেখানে আমাকে অপমান করা হয় সেখানে আমি যাব না। আপনার নরম সুরে বলল, অদরা, আমি জানি দিশার কথায় আজ আপনার অনেক খারাপ লেগেছে, কিন্তু এগুলো সব ভুল বুঝাবুঝি ছাড়া আর কিছুই না। আপনি আমার সাথে অফিসে চলুন। আমি দিশাকে সব বুঝিয়ে বলবো। সব কিছু শোনার পরে দিশা আপনাকে সরি বলবে, আমি জানি। না স্যার, ম্যাডামের সরি বলার কোনো দরকার নেই। আমি আর আপনার কোম্পানিতে কাজ করতে পারবো না। আমি এই জবটা ছেড়ে দেব। কিন্তু আপনার তো এই জবটা খুব দরকার, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তাই না? অদরা এবার উঠে দাঁড়ালো আর বলল, দরকার ছিল স্যার, কিন্তু আমার প্রয়োজন কোনোদিনও আমার আত্মসম্মানের থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। কাল আপনার অফিসে আমার রেজিগনেশন লেটার পৌঁছে যাবে স্যার। আজ আসি। কথাগুলো বলে অদরা কাঁদতে কাঁদতে চলে গেল। জানি না এই কান্নার আসল কারণটা কি, জবটা ছেড়ে দেওয়া নাকি আপনার থেকে দূরে যাওয়া। আপনার অদরাকে পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু অদরা শুনল না। অদরা ওর বাড়ি চলে এলো। ওকে দেখে সবাই কিছুটা অবাক হলো। হ্যালো এসে বললো, কি রে, এত তাড়াতাড়ি ফিরলি যে? অফিস থেকে বুঝে আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। অদরা কারোর দিকে চোখ তুলে তাকালো না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাজিয়া বেগম বললেন, আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি, সবাই মিলে খাবো, তাড়াতাড়ি আয়। অদরা ঘরে চলে গেল। ফ্রেশ হওয়ার পর সবার সাথে দুপুরের খাবারের জন্য ডাইনিং টেবিলে চলে এলো। সবাই খাবার খাচ্ছে, এমন সময় অদরা বলল, মামনি। বলো। মামনি, আমি বিয়ে করতে চাই। অদরার কথা শুনে সবার খাওয়া বন্ধ হয়ে গেল। রাজিয়া বেগম অদরার দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, কি বললি তুই? বিয়ে করবি? আরে অদ্ভুত তো, সবাই এভাবে অবাক হয়ে তাকিয়ে আছো কেন আমার দিকে? মামনি, তুমি তো পরশুদিন আমার কাছে এসে বলেছিলে যে আমার এবার বিয়ে করে নেওয়া উচিত। কতদিন বললে আমায়, আর আজ যখন আমি বিয়ের জন্য রাজি হলাম তখন তুমি এমন কেন করছো? আমারও মনে হয় আমার এবার বিয়ে করে সংসার করা উচিত। হ্যাঁ, আলো বলল, আর তোর চাকরি, সেটার কি হবে? সেটাও চলবে, সেটাও করব, সব একসাথে সামাল দেব। মামনি, তুমি সেদিন বলেছিলে না যে কারা যেন আমাকে দেখতে আসতে চেয়েছে, তাদেরকে বলো আগামীকাল দেখা করতে। আর যদি দেখো যে পাত্রপক্ষরা ভালো, তাহলে 3-4 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি তাদের সাথে একটু পরে কথা বলছি। অদরা খেয়ে দিয়ে ঘরে চলে এলো। দিশার বলা সেই কথাগুলো মনে করে আবার কাঁদতে লাগলো। এমন সময় জেরিন অদরার ঘরে এলো সালাদের প্লেট নিয়ে। জেরিন এসে পেছন থেকে অদরাকে জড়িয়ে ধরে বলল, আমার ডার্লিংটা এখন কি করছে রে? জেরিনের হাত ছড়িয়ে দিয়ে অদরা বলল, তুই এখানে কেন এলি? আমি বাইরে বলে এলাম তো, আমি একটু একা থাকতে চাই।
খুব মাথা ব্যথা করছে আমার, যা তুই এখান থেকে, পরে কথা বলবো তোর সাথে, যা এখন। শুনেছি তো যে তোর মাথা ব্যথা করছে, তার জন্য দেখ আমি কি এনেছি, সালাদ এনেছি। তো ছোটোবেলা থেকে অভ্যাস, এটা সালাদ খেলে মাথা ব্যথা কমে যায়, নে খা। থ্যাংক ইউ, ওখানে রেখে যা, আমি পরে খেয়ে নেব। জেরিন খাটের উপর সালাদের প্লেটটা রেখে রুমের দরজা বন্ধ করে দিল। আরে কি করছিস তুই? দরজা বন্ধ করছিস কেন? সত্যিটা জানার জন্য। কিসের সত্যি? আজ কি হয়েছে অদরা? কি হয়েছে মানে কি হবে? আজ অফিসে কি হয়েছে? কই কিছু না তো। তুই হঠাৎ বিয়ে করতে চাইছিস কেন? বল কি হয়েছে? আমি জানি অফিসে আজ কিছু একটা হয়েছে যেটা তুই লুকিয়ে রাখতে চাইছিস। প্লিজ আমায় বল অদরা, প্লিজ। অদরা চুপ থাকতে পারল না, কাঁদতে কাঁদতে সব বলে দিল জেরিনকে। সব কিছু শোনার পর জেরিন বলল, আরে এসব কিছুতে একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, তুই কাঁদছিস কেন? তোর তো এখানে কোনো দোষ নেই। আর তুই ওখান থেকে এমনভাবে চলে এলি কেন? তোর উচিত ছিল দিশাকে সব কিছু বুঝিয়ে বলা। বুঝিয়ে বলবো? কেন আমি কিছু বুঝিয়ে বলতে যাব? আমি তো কোনো ভুল করিনি, আর না আমার নিয়ত খারাপ ছিল। তাহলে কেন আমি অন্যদেরকে কিছু বোঝাতে যাব? একটু শান্ত হয়ে আবার বলল, একটা কথা জানিস, দিশা ম্যাডাম যে আমাকে অতগুলো খারাপ কথা শোনালো, তাতে আমার খুব একটা খারাপ লাগেনি। উনি তো আমাকে এসে প্রথম দিন থেকেই খুব একটা পছন্দ করেন না, কিন্তু আমার খারাপ লেগেছে আপনার স্যারের জন্য। ম্যাডাম যখন আমার চরিত্রের উপর আঙ্গুল তুলছিলেন, তখন স্যার একটা কথাও বলেননি। উনি সত্যিটা জানতেন, তবুও কিছু বলেননি। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার চুপ কর প্লিজ। আবার একবার ভেবে দেখো তোরা, চাকরি ছাড়ার সাথে বিয়ের কিন্তু কোনো সম্পর্ক নেই। অন্য চাকরি কর, কিন্তু বিয়ে করবি কেন, তাও আবার এত তাড়াতাড়ি? অদরা একটা তাচ্ছিল্যের মূলক হাসি দিয়ে বলল, তুই না সেদিন বলেছিলি তোর একটা ধুলাবাই লাগবে? তুই অনেক একা হয়ে যাচ্ছিস, বোর লাগছে এখন, তাই ভাবলাম বিয়েটা এবার করেই ফেলি। আর কতদিন একা থাকবো বল? কিছুদিন পর তো আমি বুড়ি হয়ে যাব, তখন আমাকে কে বিয়ে করবে বলতো? হা হা। যে নদরা দুই বাহু ধরে ওকে জাকাতে জাকাতে বলল, কি হয়েছে অদরা, কেন এমন পাগলামি করছিস? তোর কি খুব কষ্ট হচ্ছে? অদরা ঝিরিনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। কষ্ট? কিসের কষ্ট? আমার আবার কিসের কষ্ট বলতো? আচ্ছা শোন না, তুই এখন যা প্লিজ, আমি কিছুক্ষণ ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে আজ। জেরিন মাথা নাড়িয়ে হাঁ বলে রুম থেকে চলে গেল। জেরিনে চলে যাওয়ার পর অদরা রুমের দরজা লাগিয়ে ঘর অন্ধকার করে খাটের এক কোণায় গুটুসুটি হয়ে বসে কাঁদতে লাগলো। কোনটা যে তাকে আজ বেশি কষ্ট দিয়েছে তা সে বুঝতে পারছে না। দিশার ওই কথাগুলো না আপনার স্তব্ধ থাকা, কোনটা? আমি কি বললাম মামুনিকে? কেন আমি বিয়ে করতে চাইলাম? জেরিন তো ভুল কিছু বলেনি। আমি তো অন্য কোনো জব খুঁজতেই পারি, কিন্তু বিয়ে না, আর কোনো কিন্তু নয়। অজান্তে যখন বিয়েতে হাঁ বলে দিয়েছি, তখন কাল আমি তাদের সাথে দেখা করব, দেখি পরিবারটা ভালো হলে বিয়েটা করেই নেব। আসল কথা হলো অদরা আপনার উপর কিছুটা অভিমান করে এই সিদ্ধান্তটা নিয়েছে, কারণ দিশা যখন ওর চরিত্র নিয়ে কথা বলছিল তখন আপনার চুপ করেছিল। দিশা যখন অদরার উপরে আপনাকে পাশানোর অপবাদ দিচ্ছিল তখনও আপনার চুপ ছিল, তাই আজও এমনটা বলেছে। অফিসের কাজ শেষ করে আপনার তার বাড়ি গেল, ফ্রেশ হয়ে মলমটা হাতে নিল পিঠে দেবে বলে, কিন্তু ভালোভাবে দিতে পারছে না। হঠাৎ পেছন থেকে ওর হাতটা কেউ ধরল। আপনার পেছন দিকে তাকিয়ে দেখে ওর মা, আরিফা বেগম। মা, তুমি এখানে? হ্যাঁ, দেখতে এলাম আমার ছেলেটা কতটা বড় হয়েছে, আর এসে দেখলাম অনেক বড় হয়ে গেছে আমার ছেলেটা, নিজেই ওষুধ লাগাচ্ছে। আপনার একটু হাসি দিয়ে মাকে নিয়ে সোফায় বসলো, মায়ের হাতে হাত রেখে বলল, কি যে বলো না মা, আমি কোথায় বড় হলাম? তোমার কাছে আমি সেই ছোট্ট আপনারই থাকবো আজীবন। নাও। মলমটা মায়ের দিকে এগিয়ে দিল আপনার, তুমি মলমটা লাগিয়ে দাও। আরিফা বেগম আপনানের হাত থেকে মলমটা নিলেন। সে না হয় দিচ্ছে, কিন্তু তুই আগে আমার একটা কথার উত্তর দে তো, তোর পিঠে এত লাগলো কিভাবে? আসলে মা, হয়েছেটা কি যেন, থাক, তোকে আর বলতে হবে না, আমি জানি। তুমি জানো মানে? কি জানো? আজ অফিসে কি হয়েছে তা আমি জানি। দিশা আমায় ফোন করে সব বলেছে। এবার তুই বলতো, ওই মেয়েটা আসলেই কি খারাপ?
না মা, অদরা খারাপ নয়। আসলে আমাকে আর অদরাকে ওইভাবে একসাথে দেখে দিশার অনেক রাগ হয়, তাই সত্যিটা পুরোপুরি না জেনেও এত কিছু ভেবে নিয়েছে। তাহলে কি ওই মেয়েটা চাকরিটা আর করবে না, ছেড়ে দিবে? না মা, অদরাই চাকরিটা ছাড়বে না। আমি দিশার হয়েও ওনার কাছে ক্ষমা চেয়েছি। উনি কাল থেকে অফিসে আসবেন, দেখে নিও। এসব নিয়ে আর ভেবো না, ওষুধটা লাগিয়ে দাও। পরের দিন সকালে আপনার অফিসে এসে জানতে পারে ওদের অফিসে আসেনি। আপনার ওর কেবিনে গিয়ে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। এমন সময় একটা মেয়ে আপনার রুমের দরজায় নক দিয়ে বলল, আসতে পারি? আপনার কোনো দিকে না তাকিয়ে বলল, আসুন অদরা, আমি জানতাম আপনি আসবেন, ভিতরে আসুন। কথাটি বলে আপনার সামনের দিকে তাকালো, কিন্তু সামনে তাকানো মাত্রই আপনার অবাক হয়ে গেল, কারণ আপনার মেয়েটিকে দেখতে একটু অবাক হয়ে গেল। সরি, আমি অদরা নই, আমি জেরিন। কে আপনি? আপনার পরিচয়? আমি অদরার ফ্রেন্ড হয়ে একটি লেটার আপনাকে দিতে বলেছে। জেরিন আপনাকে লেটারটা দিল। আপনার লেটারটা খুলে অবাক হয়ে গেল, কারণ ওইটা ছিল অদরার রেজিগনেশন লেটার। লেটারটা দেখার সাথে সাথে আপনার উঠে দাঁড়ালো আর বলল, এটা কি জেরিন? দেখতেই তো পাচ্ছেন স্যার, অদরার রেজিগনেশন লেটার। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা কেন? বাহ, কালকের ঘটনা এত সহজে ভুলে গেলেন। মনে নেই কিভাবে আপনি আর আপনার হবু বউ একসাথে মিলে অদরাকে অপমান করেছিলেন? আমি অদরাকে অপমান করলাম কখন? আর কাল তো আমি অদরাকে সরি বলেই দিয়েছিলাম, আর এটাও বলেছিলাম আজ থেকে অফিসে আসতে। জেরিন আপনার থেকে মুখ ঘুরিয়ে নিল, তারপর বলল, সরি বলে কি হবে স্যার? যা দুঃখ দেয় তা তো দিয়েই দিয়েছেন। আপনার আর কিছু না বলে ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় জেরিন ওকে থামালো আর বলল, কোথায় যাচ্ছেন? অদরার বাসায় যাচ্ছি। কেন? অদরার সাথে কথা বলতে। কিন্তু আপনি তো অদরাকে সেখানে পাবেন না। কেন? আজ অদরাকে একটা ছেলে তার পরিবার নিয়ে দেখতে আসছে কলম্বাস হোটেলে। জেরিনের কথা শুনে আপনার চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর ওর টেবিলের ড্রয়ারটা খুলে একটা ফাইল নিল, আর তারপর জেরিনকে বলল, আসুন আমার সাথে। আপনার আর জেরিন গাড়ি করে কলম্বাস হোটেলে এসে পৌঁছালো। তারপর সেখানে অদরা আছে। জেরিন আপনাকে সেখানে নিয়ে গেল। আপনার সেখানে গিয়ে দেখলো একটি সোফায় অদরা চুপচাপ বসে আছে। ওর সামনের সোফাতে আরও লোকজন। অদরা আজ লাল পাড়ের জামদানি শাড়ি পরেছে, সাথে হালকা সাজ। আজ অনেক সুন্দর লাগছে অদরাকে। আপনার অদরাকে এই সাজে দেখে সেখানেই থেমে গেল। জেরিন আপনাকে বলল, দেখুন, আপনি এখানে কেন এসেছেন আমি জানি না, কিন্তু প্লিজ আমার বন্ধুর বিয়েটা ভাঙবেন না। এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। জেরিনের কথা শুনে আপনার একবার ওর দিকে তাকালো, তারপর সোজা অদরার কাছে চলে গেল। রাজিয়া বেগম অদরাকে বললেন, কি মা, কিছু বলো তাহলে। বিয়েতে কি তোমার সম্মতি আছে? তুই কি ছেলেকে কিছু বলতে চাস? অদরা মাথা নেড়ে জানালো না। পাশ থেকে আপনার বলে উঠল, ওনার কিছু বলার না থাকলেও আমার কিছু বলার আছে। আপনার গলা শুনে সবাই তার দিকে তাকালো, সাথে অদরা আপনাকে দেখে চিৎকার করে বলল, আপনি এখানে কি করছেন? এসব কি মিস অদরা? আপনি বিয়ে করছেন আর নিজের বসকে ইনভাইটও করলেন না কেন? এসব আপনি কি বলছেন? আমি তো এখনো বিয়ে করিনি। আমি তো অদরার কথা শেষ হতে না দিয়ে আপনার বলল, আর আপনার বিয়ে করা হবে না মানে? কি বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি এখন বিয়ে করতে পারবেন না, কারণ আপনি এখন জেলে যাবেন। আপনার এই কথাটা শুনে ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। পাত্রপক্ষরা সবাই উঠে দাঁড়ালো। কি বলছেন? টা কি আপনি? আমি এমন কি করেছি যার জন্য আমাকে জেলে যেতে হবে? আপনি ঠকিয়েছেন, আমার কোম্পানিকে ঠকিয়েছেন। কি আবল তাবল কথা বলছেন আপনি? আমি আপনার কোম্পানিকে কিভাবে ঠকালাম? আপনি কি নেশা করেছেন নাকি উল্টাপাল্টা বকছেন? আপনার অদরার দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, আমি ভুল বলছি না, ঠিক বলছি। তাই এই ফাইলটা পড়লেই আপনি বুঝতে পারবেন। নিন, পড়ুন, এটা ভালো করে পড়বেন। অদরা ফাইলটা নিয়ে পড়া শুরু করলো। এদিকে কেউ
কিছু বুঝতে পারছে না। রাজিয়া বেগম পাশে দাঁড়িয়ে থাকা জেরিনকে পিস করে বললেন, কি হচ্ছে কি? এটা কি? কে জেরিন? তুই অদরার বসকে এভাবে এখানে কেন এনেছিস? আর কি আছে এই ফাইলটাতে? মামুনি, প্রথমত আমি ওনাকে এখানে আনিনি, উনি নিজেই এখানে এসেছেন। আর দ্বিতীয়ত এই ফাইলটাতে কি আছে তা আমি জানি না। আর এবার চুপ করে তোমার মেয়ে আর জামাইয়ের নাটকটা দেখো। জেরিনের কথা শুনে রাজিয়া বেগম ব্রু কুঁচকে ওর দিকে তাকালো। কি বললি তুই? জামাই মানে? কে আমার জামাই? উফ মামুনি, চুপ করো তো, পরে তোমাকে সব বুঝিয়ে বলবো, এখন নাটকটা দেখো। ফাইলটা পড়ার পর অদরা আফনানের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, স্যার এটা? রাজিয়া বেগম বললেন, কি আছে এই ফাইলটাতে অদরা? আফনান বলল, আমি বলছি। ওই ফাইলটাতে লেখা আছে অদরা 2 বছরের জন্য আমাদের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এই 2 বছরে ওনাকে কোম্পানির হয়ে নানা ধরনের কাজ করতে হবে। এই 2 বছরের মধ্যে উনি চাইলেও এই জবটা ছাড়তে পারবেন না। আর কি? আর এই ফাইলটাতে এটাও লেখা আছে যে উনি 2 বছরের মধ্যে কারোর সাথে নিজেকে অন্য কোনো চুক্তিতে বাঁধতে পারবেন না। এবার অদরার দিকে তাকিয়ে, এমনকি উনি কাউকে বিয়েও করতে পারবেন না। আর এটাও স্পষ্ট করে লেখা আছে যে উনি যদি এই চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেন তাহলে কোম্পানি ওনাকে পুলিশের হাতে তুলে দিবে। অদরা এবার উঠে দাঁড়ালো। অসম্ভব, আমি মানি না এই চুক্তি। কেন? আপনি তো নিজেই সাইন করেছেন ওই পেপারসে। ভালো করে খেয়াল করে দেখুন, ওখানে আপনারই সাইন আছে। সেটা তো আছে, কিন্তু আমি এরকম পেপারস কবে সাইন করলাম? কই, আমার তো এমন কিছু মনে নেই। আপনার মুখে একটা বিকাল মার্কা হাসি দিয়ে বলল, একটু ভালো করে মনে করুন তো অদরা, আপনি কবে এই পেপারসে সাইন করেছিলেন? বাদ দিন, আমি মনে করিয়ে দিচ্ছি। মনে আছে আপনাকে কিছুদিন আগে আমি কিছু পেপারস দিয়েছিলাম সাইন করার জন্য? এই হলো সেই পেপারস, আর আপনি সেই দিনই ওই পেপারস সাইন করে দিয়েছিলেন। মনে পড়েছে এবার? অতরার এবার মনে পড়ে গেল। কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কোম্পানির কিছু শর্তেতে লেখা আছে। আমি ভেবেছিলাম যে শর্তগুলো আপনি আমাকে ইন্টারভিউর দিন বলেছিলেন সেগুলোই এতে লেখা আছে, তাই আমি সেদিন সাইন করেছিলাম। আপনি তো আমাকে এই চুক্তিগুলোর কথা বলেননি। আর একটু ভালো করে মনে করুন মিস অদরা, আমি সেদিন আরও কিছু বলেছিলাম ওই পেপারসগুলোতে আরও কিছু লেখা আছে, পড়ে নেবেন, কিন্তু আপনি সেগুলো না পড়েই সাইন করে দেন। এখন বলুন, এখানে আমার দোষটা কোথায়? সব তো আপনিই করেছেন। অতটা এবার মনে মনে ভাবলো, হ্যাঁ তাই তো, স্যার ঠিক কথাই বলেছেন। স্যার তো সেদিন বলেছিলেন যে ভালো করে সবটা একবার পড়ে নিতে, কিন্তু আমি ভাবছিলাম তেমন জরুরি কথা হয়তো লেখা নেই ওটাতে, তাই পুরোটা না পড়েই সাইন করে দিয়েছিলাম। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? নিজের অজান্তেই কি সব শর্তে রাজি হয়ে গেলাম? এবার কি হবে? আপনার দিকে তাকিয়ে বলল, কিন্তু এসব কেমন চুক্তি? এরকম শর্তে কেউ দেয় নাকি? কোনো কোম্পানি আছে বলেন তো যেটা তাদের কর্মচারীদের এই ধরনের শর্তে দেয়? বাকি কোম্পানির কথা বলতে পারবো না, তবে আমার কোম্পানিতে সেটাই হবে যেটা আমি ঠিক করব। অদলার দিকে রেজিগনেশন লেটারটা বাড়িয়ে দিয়ে আফনান আবার বলল, এখন আপনি বলুন, আপনি কি করবেন? জেলে যাবেন নাকি রেজিগনেশন লেটার ছিঁড়ে ফেলে আবার অফিসে আসবেন? অদরা কিছু বলতে যাবে এমন সময় যে ছেলেটা অদরাকে দেখতে এসেছিল সে হঠাৎ বলে উঠল, আপনার আর্জেল, আপনাদের এতক্ষণ আশেপাশের লোকদের খেয়াল করেনি। কিন্তু ওই ছেলেটার কথায় ওর দিকে তাকে অবাক হয়ে গেল, কারণ ছেলেটা ছিল। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা দ্বিতীয় পার্ট, তারপরের পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর গল্পটা শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।